নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব ভাদ্রকালীন কলাই চাষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর মহুয়া বন্দ্যোপাধ্যায়, শস্য বিজ্ঞান বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। সঙ্গে রয়েছে বিপ্লব ঘোষ। নমস্কার মহোদয়। নমস্কার। আমরা জানি যে চাষি বন্ধুরা চাষবাস করে থাকেন, তারাও কিন্তু শীতকালে বলুন বা গ্রীষ্মকালে কলাই চাষ করে থাকেন। কিন্তু এই কলাই চাষ করতে গেলে যে একটা সঠিক পরিচর্যা দরকার হয়, সঠিক সময়ের দরকার হয়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের ছোটোখাটো ভুল ত্রুটির জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়, যার ফলে ফলন ঠিকমতো চাষি বন্ধুরা পান না, রোগ পোকার সমস্যাও কিন্তু বেড়ে যায়। তাই আজকে আমরা এই যে ভাদ্রকালীন কলাই চাষ নিয়ে আলোচনা করব। আমরা জানি কখনো অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফলে যে সকল জমিতে ধান চাষ হচ্ছে না, বিকল্প চাষ হিসাবে এই কলাই চাষ আপনারা সহজেই করতে পারেন। তাই আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আপনার কাছে জানবো যে এই কলাই চাষের উপযুক্ত সময় কখন? মূলত আমাদের যখন বৃষ্টিটা প্রবলভাবে হয় সে সময়টা যখন চলে যায়, তারপরে অর্থাৎ শ্রাবণের শেষ অবস্থা থেকে ভাদ্র মাসের প্রথম কয়েক সপ্তাহ অবধি আমরা বুনলে ভালোভাবে আমরা কলাই চাষটা করতে পারি। মোটামুটি শ্রাবণের শেষ সপ্তাহ থেকে ভাদ্র মাসের মাঝামাঝি অবধি আমরা এই চাষটা শুরু করতে পারি, ভাদ্রকালীন যে মুগ ও কলাই চাষ। তার মানে এটা হচ্ছে উপযুক্ত সময়। আর বিশেষ করে জানবো যে এই সময় তো জানি আমাদের বর্ষাকাল, এমন জমি নির্বাচন করতে হবে যেখানে জল নিকাশির ব্যবস্থা থাকবে, উঁচু জমি। সেক্ষেত্রে আপনাকে জানবো যে মাটি বা জমি তৈরি চাষি বন্ধুরা কীভাবে করবেন? জমি তৈরির দিক দিয়ে বলতে হবে যে যেখানে জল জমবে না সেরকম মাটি যেন আমরা তৈরি করি। একটু বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়, এবং একটু উঁচু জায়গায় বা ঢাল আছে এরকম জায়গা, ধরুন পুকুরের পাড় বা রাস্তার ধারে যে ঢালু জায়গা, যেগুলো এমনি আমার খরিফ খন্দের চাষ হয়ে যাওয়ার পর পড়ে আছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে এই ভাদ্রকালীন কলাই চাষ করে ভরিয়ে ফেলতে পারি। এবং একই সাথে বলতে হবে যে আমরা তো সদ্য ভরা বর্ষা পেরিয়ে আসছি, তো মাটিতে যথেষ্ট পরিমাণে রস আছে। তো চাষ দেবার সময় দেখতে হবে যে মাটিতে যেন অধিক রস না থাকে, তাহলে কিন্তু মাটির যে গঠন সেটা অনেকটা খারাপ হয়ে যায়। তাই জন্য জো আসার সময় জো যেন ঠিকঠাক আসে, সেই সময় আমরা যেন চাষটা দিই। এবং বেশি গভীর চাষের প্রয়োজন হয় না, হালকা চাষ দিয়ে মোটামুটি জমিটা সমান করে যেন জল না দাঁড়ায় সেইভাবে আমরা জমিটাকে তৈরি করে ফেলবো। পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে জাত নির্বাচন অনেক ক্ষেত্রেই আমাদের চাষি বন্ধুরা ঠিক মতন হয় না, যে বছরের পর আমরা জানি যে একই ধরনের হয়তো বীজ তারা ব্যবহার করে থাকে। সুতরাং সুপারিশ মোতাবেক বা যদি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জাত নির্বাচন করে থাকেন, তাহলে আমার মনে হয় ভালো ফলন চাষি বন্ধুরা পেতে পারে। সেক্ষেত্রে কয়েকটি যদি উন্নত জাতের নাম বলেন। মূলত আমি কালো কলাইটা দিয়ে শুরু করছি। কালো কলাইয়ের ক্ষেত্রে আমরা সারদা জাতটিকে নিতে পারি। তারপরে আছে কালিন্দী, গৌতম, বসন্ত বাহার, আজাদ এবং উত্তরা। এবং এই সমস্ত জাতগুলোর মোটামুটি সময়কাল হচ্ছে 60 দিন থেকে 80 বা 85 দিনের মধ্যে এগুলো আমাদের ফলন দিতে সক্ষম হবে। এবং এর মধ্যে দেখতে হবে যে অনেক জায়গায় আমাদের কিছু রোগের সমস্যা থাকে, যেমন হলদে কুটে রোগ। তো সেই ক্ষেত্রে আমরা সারদা জাতটি যদি ব্যবহার করি, সেটি হলদে কুটে রোগ সহনশীল জাত এবং দানাটি হচ্ছে মাঝারি আকারের এবং আমাদেরকে ভালো পরিমাণে প্রোটিন দেবে। আরেকটি সহনশীল জাত হলদে কুটে রোগের, সেটি হচ্ছে গৌতম। এটাও ভালো পরিমাণে প্রোটিন দেবে আমাদেরকে এবং প্রায় 80-85 দিনে এটি পরিপক্ক হবে। আর সব থেকে বেশি যে জাতটি আমাদের এখানে চলে সেটি হচ্ছে কালিন্দী, কালচে মাঝারি আকারের দানা, এবং এর ফলনের পরিমাণও কিন্তু অন্য জাতগুলো থেকে অনেকটা ভালো, এবং আমরা এটাকে B76 বলেও অনেক সময় জানি, এবং প্রায় হেক্টর প্রতি 9 থেকে 11 কুইন্টাল ফলন দিতে সক্ষম এই জাতটি। এরপরে আমি চলে যাব মুগ কলাইয়ের দিকে। যদিও কালো কলাই চাষটা একটু বেশি হয় এই সময়, কিন্তু মুগ কলাইও চাইলে করতে পারা যায়। এবং সেক্ষেত্রে আমরা জাতগুলো হচ্ছে সোনালী, পান্না, সম্রাট এবং বাসন্তী। এর মধ্যে আমাদের একইভাবে যদি আমাদের একটু শুটি একসাথে পাকার ব্যাপারটা থাকে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব সোনালী জাতটা নেবার, কারণ অন্য জাতগুলোতে আমাকে অনেকবার করে ফলনটা তুলতে হয়, কিন্তু সোনালী জাতটিতে আমরা একসাথে প্রায় 80 ভাগ শুটি পেয়ে যেতে পারি। আরেকটি হচ্ছে যে হলদে কুটে রোগের সমস্যা এই মুগেতেও দেখতে পাওয়া যায়, এবং সেখানে আমরা যদি PDM 54 এই জাতটি নিই তাহলে খুব ভালো হয়। এবং এই দুটো জাত যেগুলো আমরা বললাম, এগুলোও প্রায় 60 থেকে 75 দিনের মধ্যে পরিপক্ক হয় এবং
এবং ভালো আকারে আমাদেরকে ফলন দিতে সক্ষম। চাষি বন্ধুরা জানতেই পারলেন কয়েকটি উন্নত জাতের নাম। এরপর আসবো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে বিশোধন এবং বীজের হার বা বোনার পদ্ধতিটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো কিভাবে চাষি বন্ধুরা কলাই চাষ বুনবেন, ছড়িয়ে না আপনার সারিবদ্ধভাবে, সেগুলো একটু বিস্তারিত জানবো। এখানে প্রথমে বলি যে যেহেতু আমার মাটিতে অনেক পরিমাণে রস আছে, তাই জন্য লাগানোর সময় যদি আমরা শোধন না করি তাহলে লাগানোর পরপরই দেখা যায় যে নানা রকম রোগের সমস্যা চলে আসে এবং সেটা থেকে গাছকে পরিত্রাণ দেওয়ার জন্য আমাদেরকে অনেক খরচ করতে হয়। সেই জন্য আমাদের সুপারিশ হচ্ছে যে প্রতি কেজি বীজের সঙ্গে ব্যাঙ্কোজে 75% বা থাইরাম 75% অথবা 2 গ্রাম ক্যাপ্টান 75%, এইগুলো আমাদেরকে ভালোভাবে বীজের সাথে মিশিয়ে এগুলোকে লাগাতে হবে। এবং আরেকটা দিক হচ্ছে যে আমরা যেহেতু এটি শিম্ব জাতীয় ফসল, সেই জন্য আমাদেরকে রাইজোবিয়াম দিয়ে শোধন করতে হবে। কাজেই ফাঙ্গিসাইড অর্থাৎ এই ছত্রাকনাশক দিয়ে শোধন করার 7 দিন পরে আমরা রাইজোবিয়াম দিয়ে শোধন করব এবং তারপর আমরা ভালো করে শুকিয়ে সেটিকে সারিবদ্ধভাবে লাগাবো। এবার সারি থেকে সারির দূরত্ব আমরা চেষ্টা করব 30 সেন্টিমিটার রাখার এবং গাছ থেকে গাছের দূরত্ব মোটামুটি 10 থেকে 15 সেন্টিমিটার। অনেক সময় আমরা দেখা যায় যে সারির সেভাবে করছি না, সেই ক্ষেত্রে প্রতি বর্গ মিটারে 1 মিটারে আমাদের যেন 30 থেকে 35টি গাছ থাকে, সেইটি দেখে আমরা অনেক সময় ছিটিয়েও বুনতে পারি। তো এইভাবে আমরা যদি বুনি তাহলে আমাদের ফলন ঠিকঠাক হবে। আরেকটা দিক হচ্ছে যেমন সার প্রয়োগ, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কলাই চাষের জন্য কতটা পরিমাণ সার দিতে হবে? মোটামুটি জানতে হবে যে আমরা যদি শিম্ব জাতীয় ফসলটিকে ভালো করে রাইজোবিয়াম দিয়ে কালচার করে লাগাই তাহলে এটি আমাদের বাতাসে যে নাইট্রোজেন সেটি কিন্তু মাটিতে আবদ্ধ করতে সাহায্য করবে। এটা যদি করা হয় তাহলে আমাদেরকে কখনোই কিন্তু এর যে চাপান সার, সেই চাপান সারের প্রয়োগ আমাদের শিম্ব জাতীয় ফসলে করতে হয় না, এটা আমরা সবাই জানি। তো একর প্রতি আমরা 8 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফেট এবং 16 কেজি পটাশ মূল সার হিসেবে দেব এবং কোনো চাপান সার আমরা দেব না। এবার এই পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ দেবার জন্য আমরা নানা রকম সার প্রয়োগ করতে পারি, কিন্তু যদি আমরা ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, এমওপি দিই তাহলে মোটামুটি 33 শতকে অর্থাৎ 1 বিঘাতে আমরা 5.75 কেজি ইউরিয়া, 33 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 9 কেজি মিউরিয়েট অফ পটাশ আমরা মূল সার হিসেবে দেব। এবার এই ফসলগুলি মুগ এবং কলাই এরা দুজনেই কিন্তু খুব বেশি অম্ল মাটিতে থাকতে পারে না, সেই জন্য বেশি অম্ল মাটি হলে আমাদেরকে চুন প্রয়োগ করে মাটিটিকে অম্লমুক্ত যতটা পারা যায় করতে হবে, তারপরে আমরা পরিচর্যাটা ঠিকঠাক তাহলে সম্পূর্ণভাবে করা যাবে। এখন তো বর্ষাকাল, সেচের ব্যাপারটাও একটু জানবো, যে সেচ কি খুব প্রয়োজন আছে? এই সময় সেচের বেশি প্রয়োজনীয়তা নেই। আমরা যখন গ্রীষ্মকালীন চাষটা করি তখন মাটিতেও রসের পরিমাণ কম থাকে এবং বৃষ্টিপাতও কম হয়, তখন সেচ দিতে হতে পারে। কিন্তু এই সময় আমরা যখন খরিফ মরশুমটা মিটে যাওয়ার পর আমরা দিচ্ছি তখন কিন্তু সেচের সাধারণত প্রয়োজনীয়তা হয় না, কারণ এই ফসলগুলি এমন যে বেশি যদি মাটিতে রস থাকে বা বেশি সেচ দিই তাহলে কিন্তু এর যে ফুল আসার ব্যাপারটা সেটা অনেকটা পেছনে চলে যায়, অনেকটা দেরিতে আসে এবং আমার তো পরে ফসলটা নিতে হবে, রবি ফসল নিতে হবে, তাই জন্য অধিক দেরি যদি হয়ে যায় তাহলে আমার পরবর্তী ফসলটা লাগাতে দেরি হয়ে যাবে। কাজেই এই সময় বেশি সেচের প্রয়োজনীয়তা হয় না। আরেকটি বিষয় জানবো যে আমাদের কলাই বা ডাল যাই বলুন না কেন, আমাদের কিন্তু চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে, কিন্তু সেই পরিমাণ কিন্তু ডাল শস্য বা কলাই চাষ যাই বলুন না কেন সেই পরিমাণ কিন্তু চাষ হয় না। তো এই যে চাষি বন্ধুদের একটা অনীহা রয়েছে, সেই অনীহা কাটাবার জন্য কলাই চাষ বা ডাল শস্য চাষ বাড়ানোর জন্য আপনাদের দপ্তর থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? একটা হচ্ছে যে আমাদের চাষিভাইদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ভালো গুণগত মানের বীজ পাওয়া। তো কৃষি দপ্তর থেকে এবং যে অর্গানাইজেশনগুলো আছে তাদের মাধ্যমে উন্নত জাতের যে বীজ সেগুলো যেন ঠিকঠাক পরিমাণে আসে এবং চাষিভাইরা পায় সেই ব্যবস্থাটা করা হয়। এবং আরেকটা সমস্যাও হয় চাষিভাইদের যে ফলন হয়ে যাওয়ার পর আমরা তাকে কিন্তু বেশি দিন রাখতে পারি না। অন্য ফসল আমরা ধান, গম যেমন রাখতে পারি বা সেগুলো ঝাড়াই করে মিলে পাঠাতে
পারি। ডালের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডাল কলের মেশিন যেগুলো সেগুলো সব জায়গায় পাওয়া যায় না। তো কৃষি দপ্তর থেকে এই উদ্যোগটাও নেওয়া হচ্ছে যে গ্রাম ভিত্তিক কিছু ডাল মিল করার ব্যবস্থা, যাতে করে চাষি ভাইরা সেখানেই সেগুলোকে পোস্ট হারভেস্ট যে কাজগুলো সেগুলো করতে পারেন এবং সেগুলো তারা ভালো উন্নত দামে বিক্রি করতে পারেন। এবং তার জন্য সাবসিডি দেওয়ার সেই ব্যবস্থাটাও কৃষি দপ্তর থেকে করা হয়। এবং কিছু অর্গানাইজেশন থেকে নানা রকম ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে যে জিনিসগুলোর দামটা বেশি হবে, এমনি কলাই বিক্রি করলে যে দাম পাবেন তার থেকে বেশি দাম পেতে পারেন, যেমন বড়ি এবং নানা অন্যান্য জিনিসগুলো, সেইগুলোর ট্রেনিংও কিন্তু দেওয়া হয়। কাজে চাষি ভাইরা যদি আরও বেশি করে এগিয়ে আসেন, কারণ আমরা জানি যে আমাদের খাদ্যের চাহিদা প্রচুর পরিমাণে বাড়ছে এবং প্রোটিনের চাহিদাটা কিন্তু আমাদের দরকার, মানুষেরও যেমন দরকার, অন্যান্য পশু পাখিদেরও দরকার। কাজে সেই দিক দিয়ে কিন্তু এই ডাল শস্যের একটা অভাব তৈরি হচ্ছে, কারণ আমরা অনেক সময় অন্য ফসল বেশি করে করি। তো সেই জায়গায়, যে জায়গায় আমরা ধান লাগাতে পারবো না বা অন্য জিনিস লাগাতে পারবো না, কিন্তু জমিটা পরিত্যক্তভাবে পড়ে আছে, সেখানে কিন্তু স্বল্প মেয়াদী এই ফসলগুলো যদি লাগাই, তাহলে বেশি খরচ না করেও আমরা কিন্তু ভালো পরিমাণে আমাদের ফলন পেতে পারবো এবং লাভও পেতে পারবো। আরেকটা জিনিস যেটা জানি আমরা, যে কলাই চাষ করলে পরবর্তী ফসলের ক্ষেত্রে একটা এর কিন্তু প্রভাব পড়ে, এর উপকারিতাও রয়েছে, সেগুলো যদি খুব সংক্ষেপে একটু বলুন। উপকারিতা 3 রকমভাবে আমরা মূলত বলতে পারি। একটা হচ্ছে মাটির দিক দিয়ে উপকারিতা, সেটা হচ্ছে যে মাটিতে অনেক উপাদান আমি দিলাম কিন্তু সেটা জলের সাথে অনেক নিচে চলে যায় এবং বেশিরভাগ ফসল হচ্ছে খুব ছোট তাদের শিকড়, সেই ফসলগুলো কিন্তু সেই উপাদানগুলোকে নিতে পারে না। কিন্তু আমরা যদি ডাল শস্য লাগাই, ডাল শস্যের শিকড় অনেক গভীর অবধি যায়। তো যে জিনিসগুলো, যে উপাদানগুলো হারিয়ে গেছে ওপরের স্তরের মাটি থেকে, সেগুলোকে তারা ফিরিয়ে আনে এবং ডাল শস্য নিয়ে নেবার পর আমরা যদি সেগুলোকে মাটির সাথে মিশিয়ে নিতে পারি, পাতাগুলোকে, স্টেমগুলোকে, তার কাণ্ডগুলোকে, তাহলে সেগুলো কিন্তু আবার সেই হারিয়ে যাওয়া উপাদানগুলি আবার মাটির ওপরে চলে আসে এবং একই সাথে আমরা অনেকটা পরিমাণে জৈব উপাদান কিন্তু আমাদের মাটিতে দিতে পারি। এবার আমরা যে কোনো ফসল চক্রে যদি ডাল শস্য দিই, তাহলে এইটা একটা বড় গুণ আমাদের। এবং তার ফলে কি হয়, এই অনেকটা নাইট্রোজেন ফিক্স করার ফলে কি হয়, পরবর্তী ফসলের যে নাইট্রোজেনের যে চাহিদা সেটা অনেকটা কম হতে পারে। এতে আমার পরবর্তী ফসলে আমরা কম পরিমাণ সার দিয়েও কিন্তু করতে পারি। আরেকটা হচ্ছে যে আগাছার সমস্যা থেকেও অনেক সময় বাঁচায় আমাদেরকে এবং অনেক সময় রোগ পোকাও কিন্তু কম করতে সাহায্য করে। অন্যদিন আমরা এই কলাই চাষের যে সকল সমস্যাগুলি হয়ে থাকে, রোগ পোকা এবং তার প্রতিকার কিভাবে করবেন, নিয়ন্ত্রণ কিভাবে করবেন, সে বিষয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করলাম ভাদ্রকালীন কলাই চাষ এই বিষয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর মহুয়া বন্দ্যোপাধ্যায়, শস্য বিজ্ঞান বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। নমস্কার। আজ আমরা কিষাণ বাণীতে আলোচনা করছি কালো কলাইয়ের চাষ নিয়ে। দ্বিতীয় পর্যায়ে আমরা একজন চাষি বন্ধুর সঙ্গে কথা বলবো, যিনি দীর্ঘদিন ধরে এই কালো কলাইয়ের চাষ করে আসছেন। আমরা কথা বলবো বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের নোয়াপাড়া গ্রামের প্রগতিশীল চাষি বন্ধু তারাশঙ্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। তার কাছ থেকে আমরা এই কালো কলাইয়ের চাষ নিয়ে তার অভিজ্ঞতার কথা জেনে নেব। তারাশঙ্কর বাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। আপনি কতদিন ধরে এই কালো কলাই চাষ করছেন? মোটামুটি 25 থেকে 30 বছর পর্যন্ত আমি চাষ করছি। ডাল শস্যের চাষ তো অনেক দিন থেকেই কমে গেছে, আপনি এত বছর ধরে কালো কলাইয়ের চাষ করছেন কেন? এই কালো কলাইয়ের চাষ আমি দুরকম পদ্ধতিতে করে থাকি। একটা ছড়া কলাই, আর একটা যে জমিতে ধান চাষে উপযোগী নয়, জল অভাবে ধান লাস্ট পর্যন্ত ওঠে না, কিংবা ধান পোতার সময় জল পাওয়া যায় না, সেরম জমিতে আমি মেঘের জল আটকে রেখে ওটাকে চাষের পদ্ধতিতে লাগাই। আর যেটা ছড়া কলাই, সেখানে তো ধান চাষ হবেই না, উঁচু ডাঙা, দুরকম পদ্ধতিতে চাষ করি, তাতে আমার মুনাফাটা হয়। অনেক চাষি বন্ধু রয়েছেন আপনারই মতো জমি, কিন্তু জোর করে তারা ধান চাষ করছেন, কি বলবেন? আমি চাষি বন্ধুদেরকে বলবো, যে জমিতে ধান হওয়ার চান্স খুব কম, সেচ জলের প্রয়োজন বেশি হয়, সেখানে ধান চাষের আগ্রহটা না দেখিয়ে কালো কলাইয়ের চাষটা করলে মুনাফা বেশি করতে পারবে। লেবার কম, জোড়া কম, জলের প্রয়োজন খুব কম। এতে ধানের অতটা রিস্ক নেওয়ার থেকে কালো কলাইয়ের চাষে পুরোপুরি লাভবান
হতে পারবেন। খরচটাও তো সেই সঙ্গে একটা ব্যাপার, মানে লাভ তো নির্ভর করছে খরচের ওপরে। 1 বিঘে জমিতে কালো কলাইয়ের চাষটা করি, তাতে কত খরচ হবে? আর ওই জমিতে যদি আমরা ধান চাষ করতে যেতাম তাহলে কত খরচ হতো? প্রথম কথা হলো ধানে তো আপনি এত খরচ করার পর হবে কিনা সেটা একটা রিস্কের মধ্যে থাকবেন, কিন্তু আপনি কলাইটা পাচ্ছেনই। অথচ খরচের তফাৎ বলি, 1 বিঘে জমিতে যদি আপনি কলাই চাষ করেন মোটামুটি 6,500 টাকার মতো আপনার খরচ হবে, আর ধানে মোটামুটি আপনার 11,000 টাকা খরচ হবে। এখানে তো তফাৎ হচ্ছেই। আর আমি সেই জমিতে লাগাতে বলছি যে জমিতে ধান হওয়ার সম্ভাবনা খুবই কম। 6,500 টাকার মতো খরচ। এটা কোথায় কি খরচ হচ্ছে? এটা আপনার ট্রাক্টর দিয়ে যদি চাষ করাতে হয়, দুটো চাষে আপনার মোটামুটি 1,200 টাকা যাবে। জৈব সার 1 ট্রাক্টর দিতে হবে, তাতে খরচ আছে। তারপরে আপনার পাটি টানার জন্যে, বীজ ছড়ানোর জন্যে লেবার আছে, রাসায়নিক সার আছে, তারপরে আপনার বিচন আছে, বিষ আছে। এই বিভিন্ন বিষয় সব হিসেব করে দেখা যায় আমাদের মোটামুটি 6,500 টাকার মতো খরচ পড়ে। কলাইয়ে কতটুকুনি বিষ লাগে? সেই তুলনায় যদি ধানে যায় তাহলে কতটা বিষ লাগবে? বহু তফাৎ আছে। কলায় আপনার 200 টাকার বীজ যথেষ্ট, কিন্তু ধানে মোটামুটি 1,000 থেকে 1,200 টাকার বীজ দিতে হবে, এই তফাৎটা থাকে। শ্রমিক? কলায় মোটামুটি 6-7টা শ্রমিক হলেই হবে। ধানে আপনার যতই আপনি মেশিনে ধানটা কেটেলেন, কিন্তু 15 থেকে 16টা শ্রমিক আপনার লাগবেই বিঘে ভূমি। তাহলে এটা যদি 6টা লাগে 3,800 টাকা, আর ওটা 16টা লাগলে 3,16,48, মানে 4,800 টাকা। ওইখানে 3,000 টাকার তফাৎ হলো। 3,000 টাকার তফাৎ থাকবে। এরপর ধরুন মেশিনে কাটতে গেলে মেশিনের তো খরচ আছে, ট্রাক্টরের খরচ আছে। হ্যাঁ, মেশিনের ধানটা যদি কাটাতে চান বিঘে ভূমি মোটামুটি 1,200 টাকা খরচ আছে। তারপরে বাড়িতে ধানটা ট্রাক্টরে পৌঁছাবে, তাতে 400 টাকা নেবে। সব মিলিয়ে 1,500 টাকার বেশি খরচ হবে ওই 1 বিঘে জমিতে ধান চাষ করতে। 1 বিঘে জমিতে কলাই আর ধানের লেবার জোড়া বা বহন করে সব কিছু দেখা যাবে 5,500 টাকা বা 6,000 টাকা তফাৎ আছেই। এবার যদি ফলনের দিকে যায়, 1 বিঘে জমিতে কালো কলাইয়ের কতটা ফলন হতে পারে এবং তার দাম কত? যদি এইভাবে আপনি খরচ করে ফসল লাগান বা নজরদারি করেন, মোটামুটি 2 কুইন্টালের কাছাকাছি কলাই হবে বিঘে ভূমি। 2 কুইন্টাল কলাইয়ের দাম কত? কলাই তো কোয়ালিটির উপরে দাম হয়, তবে মোটামুটি আপনি 7,500 টাকা কুইন্টাল আপনি ধরে রেখে দেন, 15,000 টাকা আপনি পাবেন বিঘে ভূমি। 6,000 টাকা খরচ যদি বাদ দিই, 9,000 টাকা, 8 থেকে 9,000 টাকা অন্তত 1 বিঘেতে আসবে। অবশ্যই আসবে, কারণ আমাদের আসছে তো। ধানের যদি হিসেবটা কষি, আমি বীজতলার খরচ ছেড়ে দিলাম, বীজতলাতে একটা খরচ আছে, সে খরচ ছেড়ে দিলাম। এমনি চাষ করে জমিতে রোপণ করে একদম মেশিনে কেটে নিয়ে যেতে আপনি দেখবেন 11,000 টাকা খরচ আছে বিঘে ভূমি। আর আপনার যদি ভালো ধান হয় 7.5 কুইন্টাল থেকে 8 কুইন্টাল ধান হবে। আমন মরশুমে 8 কুইন্টাল গড়ে ধান চাষ করা কিন্তু খুব কঠিন। খুব কঠিন। সব জমিতে হবে বলছি না, যে জমিতে আপনি কলাই লাগাবার জন্য বলা হচ্ছে সে জমিতে 8 কুইন্টাল ধান তো হবেই না। সেই জমিতে বড় জোর 4 কুইন্টাল 4.5 কুইন্টাল আবার না হতেও পারে, কেননা বৃষ্টির জল তো সবসময় আপনি পাচ্ছেন না সেখানে। কিন্তু খরচটা তো লাগবে ওই টাকায়। অবশ্যই খরচ কোথায় যাবে? আপনি ধান চাষ করলে আপনার থেকে পরিচর্যা থেকে জোড়া থেকে সমস্ত কিছু তো আপনাকে লাগবেই। অথচ জলের অভাবে ধান কোটা আপনার হতেও পারে, নাও পারে, কিন্তু কলাই আপনার হবেই। যদি 8 কুইন্টাল হয়, 8 দুগুণে 16,000 টাকা। যদি 2 কুইন্টাল পাওয়া যায় তাহলে 16,000 টাকা। 11,000 টাকা বাদ দিলে 5,000 টাকা লাভ। 5,000 টাকা পাচ্ছেন। এবার সেই রিস্টের উপরে ও জমিতে ধান হবে বলে, আমি যে জমি কলাইয়ের কথা বলছি সে জমিতে ধান এত হবে এটা আমি আশা করি না। আপনি যেটা বললেন যে 4 থেকে 5 কুইন্টাল যদি হয়, 5 কুইন্টাল মানে তো 5 দুগুণে 10,000 টাকা খরচ উঠবে না। খরচটা উঠবে না। কলাই যদি 1.5 কুইন্টাল হয় তাতেও আপনার মুনাফা হবে। আমাদের গ্রামে আমরাও করি, আমার পার্শ্ববর্তী যারা চাষি ভাই আছে তারাও করে, মুনাফা পাচ্ছে। ডাঙাতে লাগালে খরচ আরও কম, মুনাফা আরও বেশি। ডাঙাতে আমার ওই 1,200 টাকার চাষটা লাগছে না, অথচ ওই লেবারে পাটি টানার অত লেবার লাগছে না। হ্যাঁ, কাটাই মারাই লেবার লাগবে, ঝড়াই করাইতে গেলে লেবার লাগছে। এবার আমি চাষ পদ্ধতির দিকেই যাব। আপনি যেটা বলছেন যে যদি একটু যত্ন আত্তি করে চাষটা করা যায় তাহলে 2 কুইন্টাল পর্যন্ত ফলন হতে পারে। এই যে যত্ন আত্তির কথা বলছেন, ভালো করে চাষ করার কথা বলছেন, ভালো ফলন হওয়ার কথা বলছেন, এর রহস্যটা কোথায়? মানে কী করলে ভালো ফলন হবে? প্রথম কথা হলো বিচন। বিচনটা সার্টিফাই বিচন, উচ্চমার্গের বিচনে ফেললে ফলন ভালো হবে। দ্বিতীয় কথা হলো বিচনটাকে ফেলার আগে জমিটার যে চাষ হবে যেন জল দাঁড়িয়ে
না থাকে ওই পাটির মধ্যে সমতল করে নিয়ে তার উপরে বিচনটা বপন করতে হবে, জলে যেন ডুবে না থাকে। কাদা থাকবে কিন্তু জল থাকবে জল না। থাকবে না, কাদা থাকবে, জল থাকবে না। কলাই ছড়িয়ে দেওয়ার পরে নজর রাখতে হবে যেন পাখিতে কলাই নষ্ট না করে দেয়। ওই 2-4 দিন, তারপরে গাছ হয়ে যাবে। কলাই গাছ খুব তাড়াতাড়ি হয়। তারপরে ওই 3 সপ্তাহের মধ্যে দেখতে হবে কলাইয়ের মধ্যে কোনো রোগ আক্রমণ হয়েছে কি না। ও সময়ে একটু লালচে ধরনের পোকার হয়, বিশেষজ্ঞদের পরামর্শে ওষুধ কিন্তু ব্যবহার করতে হবে। তারপরে যখন গাছ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আবার একটা ওই সরু বিচে পোকা বলে এক ধরনের পোকা, নীল পোকা বলি বলে আমাকে, ওই নীল পোকার আবির্ভাব দেখা হয়। একদম গোটা পাতা জাল করে দেয়, গোটা ভুঁই সাদা করে দেয়। ওটা বিশেষজ্ঞ কথা মতো ওষুধ এনে দিতে হবে। ওষুধের খুব একটা দাম নয় এবং অল্প ওষুধ প্রয়োগ করলেই কিন্তু হয়ে যায়। আপনি তো বললেন 200 টাকার মতো খুব বেশি হলে ওষুধ লাগে। বিঘে ভুঁই ব্যবহার করলে যথেষ্ট যথেষ্ট। আচ্ছা, বীজ ওই 4 কেজি? ভালো বীজ হলে 4 কেজি, যদি দানা সবগুলো সমান থাকে। চাষি ভাই বুঝতে পারবে বীজটার অঙ্কুর গমনের ক্ষমতা কত % আছে। যদি দেখেন একটু দুর্বল বিচন, তাহলে আর 500 বিঘে ভুঁই বাড়িয়ে দেবে। ভালো বীজটা বোঝা যাবে কি করে? এডি অফিস থেকে যদি বিচন দেন, ওরা ভালো বিচন দেন। আর এমনি আমরা যেটা বীজ ভাণ্ডার, বীজ নিগম থেকে নিয়ে আসি, ওরাও খারাপ দেয় না। ভালো বীজ ভালো জেনুইন লোকের কাছ থেকে নিতে হবে। আর এক পদ্ধতিতে আছে যেটা আমরা ওই যেগুলো উঁচু ডাঙা চাষ করা যায় না, সেখানে আমরা আকাশের পরিস্থিতি দেখে, আবহাওয়া দেখে, যে হ্যাঁ ঘন্টাখানেকের মধ্যে বা এই আধ ঘন্টার মধ্যে বৃষ্টি হবে, এরকম টাইমে আমরা কলাই কিন্তু ছড়িয়ে দিই গোটা ডাঙা। বৃষ্টি হয়ে যায়, ওই তালপাতা গেঁথে দিলাম, একটা চিহ্ন করে দিলাম যে আমি কলাই ফেলে এলেছি। 2-1 দিন বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কলাই কিন্তু গোটা পাড়ে বেরিয়ে গেল। এটা কোন সময় ফেলেন আপনারা? এটা আমরা বেশিরভাগ চাষের পর ভাদ্র মাসের প্রথম দিকেই ফেলে দিই। মানে এখন একেবারে আদর্শ এখন সময়। আমরা পুরোপুরি ফেলে দিচ্ছি সবাই। আপনি ফেলে দিয়েছেন? আমি ফেলে দিয়েছি। আমার কতগুলো পুকুরের পার আছে। বৃষ্টি হওয়ার পরে যদি ফেলা হয়? বৃষ্টির জল হয় কি, ছড়ালাম শুকনো মাটিতে, বৃষ্টিটা পড়লো, মাটির সঙ্গে কিন্তু কলাইটা অনেকটা অ্যাটাচ হয়ে যায়, তাড়াতাড়ি গাছটা হয়। আর বৃষ্টি হওয়ার পরে উপরে ছড়ালে হয়তো কোনো পাতার উপরে, ঘাসের উপরে জলে ধরে থাকলো, সেগুলো কিন্তু সবগুলো গাছ হয় না। এবং ভালো করে ভিজলো না? ভালো করে ভিজলো না, নানা দিকে নানা অসুবিধা, পাখিতে কুড়িয়ে খাওয়ার সম্ভাবনা। এই পাড়ে ফেললে কি একটু বীজ বেশি দেওয়া দরকার? হ্যাঁ, একটু বীজ বেশি দেওয়া দরকার। এখানে খরচটা তো অনেক কমে যাচ্ছে। অনেক খরচ কম। এখানে লেবারের সংখ্যা কম পড়ে যাবে। ট্রাক্টরের যে চার্জটা লাগছিল, চার্জটা লাগছে না। মালিক যদি খানে কর্মক্ষম হয়, সে নিজেই গিয়ে ছড়িয়ে দিল। সার মাটি? কোনো সার মাটি লাগে না। আপনি যখন মাঠে চাষ করছেন তখন তো জৈব সারের সঙ্গে রাসায়নিক সার দিচ্ছেন? হ্যাঁ, জৈব সারের সঙ্গে রাসায়নিক সার দেবো। কি কি রাসায়নিক সার দেন, কতটা পরিমাণ দেন? ওখানে আমি 10-26 দিই, পটাশ দিই, ইউরিয়ারও অল্প, সব অল্প পরিমাণে। ধানের 4 ভাগের 1 ভাগ দিলে যথেষ্ট। ধানে যদি বিঘেতে 20 কেজি দেওয়া হয়, এখানে বিঘেতে 5 কেজি দিলেই হবে? 5 কেজি দিলেই হবে। আর পাড়ে সেটুকুও দিচ্ছেন না? না, পারে কিচ্ছু লাগে না। যদি রোগ আক্রমণ হয় দেখে বুঝতে পারা যাবে, বিষটা দিতে হবে। তাছাড়া কোনো রাসায়নিক সার, জৈব সার কোনো কিছু দরকার হয় না। আচ্ছা, এই যে পাড়ে, তার মানে খরচ, ধরুন বীজের খরচ আমি ধরে নিলাম 600 টাকার জায়গায় 700 টাকায় ধরে নিলাম, 800 টাকায় ধরে নিলাম, আর 200 টাকার আপনি যেটা বিষ বলেছিলেন, আমরা 1000 টাকা খরচ পড়ে। এতেই কিন্তু আপনার বিঘে ভুঁই 1.5 কুইন্টাল কলাই হবে। অর্থাৎ সেখানে প্রায় 11,000 থেকে 12,000 টাকা পাওয়া যাবে। তো যদি আমি 1,000 টাকা বাদও দিই, 10,000 টাকা অন্তত পাড়ে পাওয়া যাবে। পারে পাওয়া যাবে, 10,000 টাকা পাওয়া যাবে। আমাদের বীরভূম জেলার অনেক জমি আছে যেগুলো উঁচু, সেই জায়গাগুলোতে ধানের চেয়ে এই যে ভাদু কলাই বা কালো কলাই যদি লাগানো হয়, এ তো অনেক লাভবান হবেন। অবশ্যই কলায় যদি একটু নজর, ধানের মতো একটু নজর দিয়ে যত্ন করে লাগানো হয়, আমি তো বলছি ধানের থেকে প্রচুর লাভজনক ফসল। এই কালো কলাইয়ের ক্ষেত্রে আপনার বিক্রি করার কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা নাই। কালো কলাই, বুট কলাই, মুসুরি কলাই এসব কেনার আড়ত আছে। আড়তে নিয়ে গেলেই কলাই নিয়ে নেবে ন্যায্য মূল্যে। আড়তে কলাই কিনে নেয়, মেশিন আছে, মেশিনে ঘুরিয়ে ওরা আবার দোকানে দিয়ে দেয়। কলাইটা তোলার পরে কিন্তু কলাইটার আবার পরিচর্যা আছে। কলাইয়ের ডালগুলোকে শুকোতে হবে, এমন ভাব শুকোতে হবে যেন কলাইটাকে ট্রাক্টর দ্বারা ঘুরোইলেই যেন সব ঝরে যায়। ওই শুকোনোর সময় যেন কলাইটা কোনো মতে বৃষ্টির জল আর না পায়। কাটার পরে বৃষ্টির জল পেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারাশঙ্করবাবু, আমরা
আপনার কথা শুনে এটা বুঝতে পারছি, চাষে লাভ নেই এই কথাটা ঠিক না। ঠিক সময়ে, ঠিক জায়গায়, ঠিক পদ্ধতিতে চাষ করলে চাষে অবশ্যই লাভ আছে। তবে হ্যাঁ, যে জমিতে ভালো ধান হবে না, আপনি সেই জমিতে জোর করে ধান চাষ না করে যদি কলাই চাষ করেন, আপনার লাভ হবে। সেখানে যদি ভুট্টা চাষ করেন, তাহলেও আপনার লাভ হবে। কিন্তু আপনি যদি জোর করে ধান চাষ করতে যান, তাহলেই সমস্যা। আশা করব আপনার কথা শুনে চাষি বন্ধুরা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী চাষ করবেন এবং চাষে লাভের মুখ দেখবেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।